প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় ফৌজদারি কার্যবিধি। এই আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজা আলম লাকি। অ্যাডভোকেট লাকি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি নিয়ে। আমাদের দেশে যে ফৌজদারি আদালত রয়েছে বা ফৌজদারি যে বিচার ব্যবস্থা রয়েছে, এর মধ্যে ফৌজদারি আদালতের যে বিভিন্ন স্তর রয়েছে এটি সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে ফৌজদারি আইনটা আপনার শুরু হয়েছে ধরেন 1898 সাল থেকে। তো এই শুরু হওয়ার পর থেকে আমাদের যে বাংলাদেশে প্রচলিত যে ফৌজদারি আইনটা আছে সেটা হচ্ছে যে এই মানে যতগুলা ক্রিমিনাল প্রসিডিওর বা অফেন্স আছে, ক্রিমিনাল অফেন্সটা বিভিন্ন আদালতের মাধ্যমে যেটা করা হয়, আদালতের স্তরগুলো সম্পর্কে সেটাই, যে আপনার যে আদালতগুলোতে করা হয় আর কি, সেটাই হলো ফৌজদারির মানে আপনার ফৌজদারি কার্যবিধির হচ্ছে প্রত্যেকটা সেকশন উল্লেখ করা আছে কিভাবে হবে, এই ক্রিমিনাল প্রসিডিওরগুলো কিভাবে হবে সেগুলো আছে। আমরা জানি যে আমাদের সবচেয়ে প্রথম আদালত হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে কিভাবে হবে সেটা থেকেই বলছি আপনাকে, মানে সেটাই বলা আছে এটাতে। তো আপনার ক্রিমিনাল প্রসিডিওর কিন্তু দুভাবে হতে পারে। একটা হলো আপনার ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে, আর একটা হলো আপনার পুলিশের মাধ্যমে, থানার, যেটা আমরা বলি থানার মাধ্যমে। তো ওটাও কিন্তু ক্রিমিনাল প্রসিডিওরের মধ্যে, থানা যখন মামলা নিবে সেটাও কিন্তু ক্রিমিনাল প্রসিডিওরের মধ্যেই আসতে হবে। তো স্টেপগুলো বলতে বোঝাচ্ছে যে আপনার যখন কোনো ভিকটিম, ক্ষতিগ্রস্ত পক্ষ যখন থানায় গিয়ে অভিযোগ করে তখন সেটা থানার মাধ্যমে রেজ হয়। আবার যখন ক্ষতিগ্রস্ত পক্ষ কিন্তু কোর্টের মাধ্যমেও আসতে পারে, যেটা আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট বলি। তো ম্যাজিস্ট্রেট কোর্টে এসে উনি কিন্তু ওনার পিটিশন আকারে মানে দায়ের করে উনি ওনার রিমিডি পেতে, রিমিডি পেতে পারেন। থানায় গিয়ে মামলা দায়েরের কথা বললেন, থানায় গিয়ে একটি মামলা কিভাবে রুজু করা হয়ে থাকে বা দায়ের করা, যে কোনো ধরেন থানায় তো সাধারণত ক্রিমিনাল অফেন্সগুলো ইজাহারের মাধ্যমে দায়ের হয়ে থাকে, এটি যদি ক্রিমিনাল অফেন্সগুলো তো হয়ে থাকে। তো সেটা হচ্ছে প্রথমে থানায় যখন কোনো মামলা করা হয় তখন সেটাকে আমরা বলি এজাহার বা এফআইআর, আইনের ভাষায় বলি এফআইআর, ফার্স্ট ইনফরমেশন। এই এজাহারে কি কি বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন? আপনার সবচেয়ে বড় জিনিস পাবলিকলি বলতে চাই আমরা, সেটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি থানায় গিয়ে মামলা করবেন অবশ্যই প্লেস অফ অকারেন্সটা, টাইম অফ অকারেন্সটা এবং কারা কারা ছিলেন, কে কোন বিষয়টায় অংশগ্রহণ করেছেন, এটা অবশ্যই আপনার এজাহারে অবশ্যই থাকতে হবে। না থাকলে উনি কিন্তু আইনের কাছে এসে অনেক সময় এই রিমিডি থেকে সে বঞ্চিত হবে আইনের কারণে। তো সুতরাং এজাহার করতে হলে অবশ্যই কোথায় ঘটনা ঘটেছে, কখন ঘটনা ঘটেছে, কারা সেখানে ছিলেন, বা না থাকলে না থাকবে কিন্তু কারা ছিলেন এবং কে কে সেই ঘটনার সাথে জড়িত ছিলেন, অবশ্যই কথাগুলো উল্লেখ থাকতে হবে। অবশ্যই অপরাধে আমলযোগ্য অপরাধ হতে হবে। যদি কোনো কারণে থানায় যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি যদি এজাহারটি না নিতে চান বা এফআইআর হিসেবে রেজিস্ট্রেশন না করতে চান, সেক্ষেত্রে যিনি ভিকটিম রয়েছে বা বাদী রয়েছেন তার কি করণীয় রয়েছে? যদি থানা আপনি দেখেন যে অনেক সময় হতেই পারে, মানে অনেক কারণেই না নিতে পারে, আপনার অফেন্স হলে থানা নেওয়াটা হচ্ছে অবশ্যই উচিত। তারপরেও যদি থানা মনে করে যে না নিতে পারে, কিন্তু সেখান থেকে সে ভিকটিম কিন্তু বঞ্চিত হবে না, তখন তাকে অবশ্যই আদালতে শরণাপন্ন হতে হয়। সেটা আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে আসি, পার্টিকে অবশ্যই ম্যাজিস্ট্রেট কোর্টে আসতে হবে একজন আইনজীবীর মাধ্যমে। তার যে অফেন্সটা হয়েছে সেটা অবশ্যই সে আইনজীবীর মাধ্যমে কোর্টে দাখিল করে একটা পিটিশন, নালিশি দরখাস্ত পিটিশন আকারে দাখিল করে তারপরে সেটা করতে পারে। নট অনলি দ্যাট, আপনি ফৌজদারি কার্যবিধিতে শুধু যে মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই নিচ্ছে তা কিন্তু না, প্যানেল কোর্ট ছাড়াও ফৌজদারিতেও অনেক মামলা হয়। সেটা যেমন 107 ধারা আছে, 145 আছে আমরা যেগুলো বলি, সেটাও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্তের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু সেটা নিচ্ছে এবং সেখানেও সে রিমিডি পেতে পারে। জি, আপনি ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলার কথা বললেন, যেগুলোকে আমরা কমপ্লেইন পিটিশন বা কমপ্লেইন সিআর কেস বলে থাকি, কমপ্লেইন রেজিস্টার, এই মামলাগুলোতে যখন একজন ভিকটিম বা বাদী মামলা দায়ের করছেন, আদালত এই মামলাগুলো কিভাবে আমলে গ্রহণ করে যিনি অভিযুক্ত রয়েছেন তার বিরুদ্ধে প্রসেস ইস্যু করছেন? এটা হচ্ছে যে প্রথমে আপনি অবশ্যই কোর্ট হচ্ছে আপনাকে জবানবন্দি গ্রহণ করবে। আপনি পিটিশন দাখিল করার পরে আইনজীবীর মাধ্যমে অবশ্যই আপনাকে পিটিশনটা দাখিল
করতে হবে। পরবর্তীতে কোর্ট আপনাকে জবানবন্দি নিবে এবং জবানবন্দি নেওয়ার পরে কোর্ট যদি মনে করে থাকে যে এই মামলাটা সরাসরি নেওয়ার মতন মানে প্রাইমাসি কেসটা আছে তখন কিন্তু আদালত সরাসরি সমনও দিতে পারে, ওয়ারেন্টও দিতে পারে। আবার আদালত যদি মনে করে যে ঘটনাটা যেটুকু বলছে বা বাদীর সাক্ষী হিসেবে মানে জবানবন্দি যেটুকু দিয়েছে তাতে কোনো রকম আদালতের কোনো রকম মনে হয় থাকে যে না এটা সরাসরি না নিয়ে এটা একটা তদন্তে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আদালত বিভিন্ন মানে আমাদের এজেন্সি যারা আছে, পুলিশ, ইনভেস্টিগেশন অফিসার যারা, সিআইডি, পিবিআই, যেখানে মানে যেটা উনি রিলায়েবল মনে করেন উনি সেখানে কিন্তু এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে তদন্ত রিপোর্ট আসার পরে আবার এটা গ্রহণযোগ্য ব্যাপারটা থাকে, এরকম করেও হয় আর কি। সিআর মামলার ক্ষেত্রে কি যিনি আসামি রয়েছেন বা যার বিরুদ্ধে অভিযোগটা রয়েছেন তার কি আমলে গ্রহণ করার আগে তার কি কোনো আদালতে বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে? না না, সে যেহেতু যতক্ষণ উনি আমলে না নিচ্ছেন ততক্ষণ তো অবশ্যই এখানে তার আসার কোনো সুযোগ নেই। এক, দ্বিতীয় হচ্ছে আমলে নেওয়ার পরে ধরেন যদি সমন দেয় তাহলে তো উনি সমনে এসেই ওনার জবাবটা দিবে, সারেন্ডার করে উনি ওনার যে ওনার পক্ষে যতটুকু লজিক আছে সেটুকু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে শুধুমাত্র হয়রানির জন্য একটি মামলা দায়ের করা হয়েছে, সেক্ষেত্রে অভিযুক্ত যিনি ব্যক্তি বা যাকে আসামি করা হয়েছে তার বক্তব্য প্রদানের সুযোগটা কেন আগে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, এটা আইনেই ওরকম, হ্যাঁ আমার আইনেই এটাকে আসলে সিআরপিসিতে ওরকম কোনো কিছু দেওয়া নেই, কারণ যতক্ষণ আপনি আপনার বিরুদ্ধে কগনিজেন্সটা না নিচ্ছেন, হোক আপনাকে কেউ না কেউ হয়তো কমপ্লেন করছে, কারো এরকম হতেই পারে এবং হচ্ছে, আপনার কথাই সত্যি, অ্যাভেলেবেল হচ্ছে না যে তা না, শত্রুতাবশত অনেকে এসে মামলা করছেন। দেখেন এখানেই কিন্তু আদালতের তীক্ষ্ণতা, যে উনি কিন্তু অনেক সময় বুঝে এটাকে ইনভেস্টিগেশনে দেয় জাস্ট সত্যতাটা কতটুক সত্য বিবেচনা করার জন্য, কিন্তু তারপরে যতক্ষণ পর্যন্ত আদালত কগনিজেন্সে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বলার কোনো সুযোগ থাকে না। কিন্তু যখনই কগনিজেন্সে নিচ্ছেন ওনার প্রতি কিন্তু সমন ইস্যু করা হয়। ফার্স্টলি ম্যাক্সিমাম মামলাতে ফার্স্টলি সমন যায়, সরাসরি ওয়ারেন্ট দেয় যখন উনি মনে করেন যে আগায় বসছি, আবার তদন্ত হয়ে ক্ষেত্র বিশেষে হচ্ছে, আবার তদন্ত হয়ে আসলেও কিন্তু জিনিসটা কনফার্ম হচ্ছে তখন কিন্তু আবার ওয়ারেন্টটা ইজিলি দিতে পারছে। তবে এক্ষেত্রে যিনি অভিযুক্ত ব্যক্তি রয়েছেন তার হাইকোর্ট থেকে আগাম জামিনের সুযোগ রয়েছে। উনি যদি মনে করেন যে উনি হয়রানির সুযোগ, তাকে হয়রানি করার জন্য মামলা হয়েছে, তিনি হাইকোর্টে গিয়ে অগ্রিম জামিন বা আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেইল যেটা বলি, সেটা নেওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই রয়েছে, কারণ এটা তো কোর্ট এই মানে আইনটা তাকে এই সুযোগটা দিয়ে রাখছে। কিন্তু জামিন নিয়ে এসেও কিন্তু তার বক্তব্য দেওয়ার সুযোগটা আসবে কিন্তু আফটার ইনভেস্টিগেশন অথবা হচ্ছে আপনার চার্জ, ফ্রেমিং অফ চার্জ যখন আমরা করি তখন কিন্তু সে আসলে দোষী না নির্দোষ এই জায়গাটা তার বলার একটা সুযোগ তৈরি হয় তখন। ফৌজদারি বিচার ব্যবস্থায় বা ফৌজদারি মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তদন্ত। এই তদন্তটা সাধারণত পুলিশ বা একজন সাব ইন্সপেক্টর লেভেলের একজন কর্মকর্তা করে থাকে। এই তদন্তটা কিভাবে হয়ে থাকে এবং তদন্তের বিরুদ্ধে যদি বাদী সংক্ষুব্ধ হয় বা বাদী যদি তদন্ত নিয়ে সন্তুষ্ট না হন তার কি করণীয় রয়েছে? আসলে এটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ তদন্তের উপর ডিপেন্ড করে কিন্তু ফুল প্রসিডিউরটা চলে। আমি আগেই বলেছি যে মামলা ফাইলিং এর সময়ও কিন্তু যদি কোর্ট মনে করে সরাসরি না নিয়ে তদন্তে দেয় একটা, দ্বিতীয় হচ্ছে যখন থানায় কোনো মামলা হয় অবশ্যই সেই মামলাতে এজাহার যখন হচ্ছে তখন পরবর্তী ধাপই হচ্ছে তদন্ত, এবং তদন্তের নিয়মটাই হচ্ছে আপনার তখন কিন্তু সে বাদীর সাথে কথা বলবে, যিনি ইনভেস্টিগেশন অফিসার থাকবে বাদীর সাথে কথা বলবে, প্রয়োজনে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার সাথেও কথা বলার চেষ্টা করবে, নিয়ম হচ্ছে। কিন্তু এভাবে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তারপরে উনি যখন এই তদন্তগুলো করবেন তারপরে যদি তার কাছে মনে হয় যথাযথ সাক্ষী যদি পায় যে হ্যাঁ এই ঘটনার সাথে যদি উনি 161 অর্থাৎ অন্যান্য সাক্ষীর এই জবানবন্দিগুলো উনি দেখে যদি মনে করে জবানবন্দি নেওয়া হচ্ছে 161 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি মনে করে যে হ্যাঁ এই ঘটনাটা সত্য, হ্যাঁ তাহলে উনি তখন রিপোর্ট দাখিল করবে। এবং এই রিপোর্টে অনেক সময় এরকম হয় আপনার প্রশ্ন অনুযায়ী যে হ্যাঁ রিপোর্টটা বাদীর মনপুত হলো না বা হয়তো এরকম হয়নি, সেক্ষেত্রে সন্তোষজনক হয়নি, তখন কিন্তু এখানে যদি বাদীর কাছে মনে হয় যে যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি আসামিদের দ্বারা প্রভাবিত হয়েছেন কোনোভাবে এবং আসামিদেরকে
সুযোগ করে দেওয়ার জন্য উনি একটি মিথ্যা তদন্ত প্রতিবেদন দায়ের করেছেন, সেক্ষেত্রে বাদীর কি করণীয় রয়েছে? সেক্ষেত্রে অবশ্যই যখন তদন্ত প্রতিবেদনটা কোর্টে দাখিল হয়, দেখেন তখন কিন্তু বাদীকে সমন দেওয়ার একটা বিধান ফৌজদারি কার্যবিধিতে আছে। তো তখন বাদী এসে কোর্টের কাছে যখন পুলিশ তাকে দিতে পারে নাই, সে যেটা মনে করছে যে তাকে সন্তোষজনকভাবে রিপোর্টটা দেয় নাই বা সে হচ্ছে ভিক্টিমাইজ হয়ে গেছে এখান থেকে রিপোর্ট থেকে, তখন সে কোর্টে আসবে এবং কোর্ট তাকে সমন দিয়ে ডাকবে। এই রিপোর্ট গ্রহণ করার আগে, এটা ফৌজদারি কার্যবিধিতে বলাই আছে যে আগে তাকে বাদীকে নোটিশ প্রদান করবেন এবং বাদী আসবেন। এসে যদি বাদী বলে যে এটা হয়নি, তাহলে সে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য বিজ্ঞ আদালতের কাছে অবশ্যই বলতে পারে, হ্যাঁ নারাজি আবেদন দিয়ে উনি বলতে পারে যে আমাকে একটা ফার্দার ইনভেস্টিগেশন দেওয়া হোক, এই তদন্তকারী কর্মকর্তা আমাকে মানে সুযোগ দেয়নি বা আমার থেকে আমাকে বঞ্চিত করছে। তখন বিজ্ঞ আদালত যদি মনে করে প্রভাবিত হয়েছে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে উনি এসে বললে অবশ্যই সেটা আবার ফার্দার ইনভেস্টিগেশনে বিজ্ঞ আদালত আদেশ দেন। একটি মামলায় চার্জশিট বা পুলিশ প্রতিবেদন দেওয়ার পরে পরবর্তীতে মামলাটি চার্জ গঠন পর্যায়ে যায়, চার্জ গঠন সম্পর্কে আইনে কি বলা হয়েছে এবং কখন আদালত চার্জ গঠন করে থাকে? ঘটনা হচ্ছে যে যখন প্রতিবেদনটা আসে, একটু আগে আমরা বলেছি আসলে এটা তো ফুল প্রসিডিওর, তো যখন আমাদের তদন্ত প্রতিবেদনটা কোর্টে আসে এবং কোর্ট যখন তদন্ত প্রতিবেদনটা ওই যে বাদীকে ডাকার পরে যদি মনে করে যে হ্যাঁ বাদী যদি সংক্ষুব্ধ না হয়, তদন্ত প্রতিবেদনটা যদি মানে পারফেক্টলি দাখিল করা হয়ে থাকে, কোর্ট তখন তদন্ত প্রতিবেদনটা আপনার রিসিভ করে, হ্যাঁ গৃহীত করে। গ্রহণ করার পরে ওটার উপর একটা আদেশ হয়। এই তদন্ত প্রতিবেদন আদেশ হওয়ার পরে কোর্ট তখন মানে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে তাহলে অবশ্যই ট্রায়াল কোর্টে এটাকে বদলি করে দেবে। মানে তার তো এটা সেকশন আছে যে কোন মামলাটা কোন কোর্টে ট্রায়াল হবে, বিচার হবে কোথায়। তো হ্যাঁ বিচারিক আদালতে সেখানে মামলাটি বদলি হয়ে যাবে। বদলি হয়ে গেলেই তখন এটা আপনার চার্জের জন্য একটা ডেট পড়বে। তো চার্জের জন্য ডেট পড়ার আমি একটু আগে বলেছি যে আপনি প্রশ্ন করেছিলেন যে ভিকটিমের কিছু বলার, সরি যিনি অভিযুক্তকারী, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, হ্যাঁ আসামির কিছু সুযোগ আছে কিনা। এই ফার্স্ট সুযোগটাই তার শুরু হলো। একটা হলো তো সে বেল পেতেই পারে, বেলটা অ্যানাদার থিংস, আর হচ্ছে তখন তার বক্তব্য দেওয়ার সুযোগই হচ্ছে এই চার্জের সময়। তো ফ্রেমিং অফ চার্জ আমরা আইনের ভাষায় যেটাকে বলি, ওই চার্জের সময় তার পক্ষে, আসামির পক্ষে উনি ডিসচার্জের একটা বিধান ফৌজদারি কার্যবিধিতে আছে, উনি তখন এটা দাখিল করবেন আইনজীবীর মাধ্যমে, অবশ্যই দাখিল করার পরে তখন উনি বক্তব্যগুলো দিবে যে ওনাকে কিভাবে উনি ভিকটিমাইজ হয়েছে, মানে উনি অভিযুক্ত কি অর নট। সেই ক্ষেত্রে তখন এটার বিচার, এটা শুনানির পর্যায়ে গিয়ে কোর্ট বুঝতে পারে যে হ্যাঁ হলে ডিসচার্জ হবে, নাহলে কোর্ট মনে করবে যে না এটা ট্রায়াল হয়ে যাবে। ওই সময়টাই আসলে চার্জটা ফ্রেমিং হয় এবং ফ্রেমিংয়ের পরে এটা বিচারের জন্য যায়। তাহলে আমরা আপনার বক্তব্য থেকে জানতে পারছি যে আসামি চার্জ গঠনের পর্যায়ে গিয়ে উনি একটি অব্যাহতির আবেদন দিতে পারবেন এবং অব্যাহতির আবেদনপত্রে শুনানি অন্তে আদালত সেটি যদি মঞ্জুর করে তাহলে আসামি ওই জায়গাতেই মামলা থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন, তার সুযোগ রয়েছে। আর যদি আদালত অব্যাহতি না প্রদান করেন তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন হচ্ছে। চার্জ গঠনের বিষয়ে আইনে সুনির্দিষ্টভাবে কি রয়েছে? আদালত একটি অপরাধের কি কি উপাদান বা কি কি অভিযোগ বিবেচনায় নিয়ে চার্জ গঠন করে থাকে? সাধারণত যখন চার্জ গঠনটা কিন্তু একটা মানে ফ্রম দ্য ফার্স্ট বলা যায়, মানে ট্রায়ালের ফার্স্ট লেভেলই হচ্ছে চার্জ গঠন। তো সেই ক্ষেত্রে আদালত যেটা দেখে, অনেক সময় আমাদের আসামি পক্ষ থেকে বলা হয় অমুক সাক্ষী অমুক বলেছে, অমুক এরকম কথা অনেক সময় আসে, কিন্তু সেগুলা বিবেচ্য বিষয় হবে যে যখন আপনার সাক্ষী আসবে তখন বিচারে চলে যাবে। কিন্তু চার্জের সময় বিজ্ঞ আদালত যেটা দেখে যে প্রসিকিউশন ম্যাটেরিয়ালসটা হ্যাঁ যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে হ্যাঁ টাইমটা ঠিক ছিল কিনা, যে মামলাটা যেটা টাইম বলা হয়েছে সেই টাইমটা ঠিক আছে কিনা, একদম স্পেসিফিক লফুলি দেখার সুযোগ। আপনার সাক্ষীর পর্যায়ে গিয়ে ট্রায়ালে কিন্তু বিচারক অনেক কিছু দেখার সুযোগ থাকে, ল অ্যান্ড সার্কামস্টেন্স, বাট চার্জের সময় জাস্ট ল। আপনি লয়ের ওপর ডিপেন্ড করেই দেখতে হবে যে তাকে ডিসচার্জ করার মতো অ্যাভেলেবেল কোনো গ্রাউন্ডস লতে আছে কিনা। যদি কোনো মামলা এরকম হয়ে থাকে যে না লই তাকে এই মামলাতে নেওয়ার মতো কোনো সুযোগ নেই, লই বাধা দিচ্ছে, if there is no ground for proceeding তো সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট তখন তাকে হচ্ছে চার্জটা গ্রাউন্ডলেস হয়ে থাকে, ফ্রিভোলাস হয়ে থাকে, সেটাই মানে আপনার লফুলি হতে হবে, ওখানে সার্কামস্টেন্স দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি লফুলি কোনো মানে এই আইনে এটাকে লাই করে না,
না, এরকম অনেক চার্জ হয়ে থাকে, মানে আপনার তদন্ত প্রতিবেদন এরকম অনেক সময় এসে থাকে, তখন কিন্তু কোর্ট তাকে সেই সময় মানে ডিসচার্জ করে দিতে পারে। তো কোর্ট অবশ্যই যখন ফ্রেমিং অফ চার্জ করবেন বা ডিসচার্জ করবেন আসামিকে, তখন অবশ্যই এই জায়গাগুলাই দেখবেন যে ওনার লফুলি যদি ওনার থাকে, ওনার বিরুদ্ধে অভিযোগটা প্রাথমিকভাবে মনে হয় যে সঠিক, সেক্ষেত্রে কোর্টটা চার্জ ফ্রেমিং করেন। জি, চার্জ গঠনের পরে মামলাটি যখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে চলে যায়, তখন একটি ফৌজদারি মামলায় কতজন সাক্ষী হলে আদালত সাজা প্রদান করতে পারে? এই ধরনের কি কোনো নির্দিষ্ট বিধান রয়েছে? নির্দিষ্ট বিধান অবশ্যই আছে, এবং একজন সাক্ষীকে উপস্থাপন করার দায়িত্ব কার আদালতে? না, নির্দিষ্ট বিধান তো অবশ্যই আছে। দেখেন, আমরা অনেকেই জানে না, এটা আমরা পাবলিকলি বলতে চাই, কোর্ট কিন্তু একজন সাক্ষীকে বিশ্বাস করেও কিন্তু সাজা দিতে পারে, এটা এভিডেন্স অ্যাক্টে বলা আছে। কোর্টে যে আপনার 50 জন, 10 জন, 15 জন মানে সাক্ষী হতে হবে এরকম কোনো বিধিবিধান নেই। কোর্ট যদি মনে করে, এভিডেন্স অ্যাক্টে বলা আছে, একজন সাক্ষীকে উনি মানে রিলায়েবল মনে করে, যদি হ্যাঁ ঠিক সত্য বলছে, তাকে বিশ্বাস করার মতন কিন্তু শুধু ভিকটিমকে বিশ্বাস করে সাজা প্রদান দিতে পারে, এখানে আইনে বলা আছে। সুতরাং সাক্ষীর ব্যাপারটা কতজন হতে হবে এরকম কোনো নেই। তবে সাধারণত মানে প্রসিডিওরে যেটা কোর্ট সবসময় ফলো করে, বাদী, তদন্তকারী কর্মকর্তা এই বিষয়গুলো জানে মানে সাক্ষীর থেকে বাদ না যায়, এটা ফলো করে। বাট আইনে কোনো মানে স্পেসিফিক বলা নেই যে এতজন সাক্ষী দিয়েই সেই মামলাটা শেষ করতে হবে। মানে একজনকেও বিশ্বাস করে উনি সাজা দিতে পারে বা খালাস দিতে পারে, এটাই আর কি এভিডেন্স অ্যাক্টে বলা আছে। আমাদের ফৌজদারি কার্যবিধিতে সাফাই সাক্ষীর বিধান রয়েছে, এটি সম্পর্কে জানতে চাচ্ছি। সাফাই সাক্ষীটা এই যে এটাকে বলা যায় যে অনেকটা আপনার মানে আসামির হচ্ছে ঢাল। আসামিকে তার নিজের পক্ষে, সাফাই সাক্ষী মিন্স হচ্ছে আপনার আসামির পক্ষে সে নিজে তার পক্ষে কোনো সাক্ষ্য প্রদান করবে কিনা। তো অনেক সময় হয় কি যে হয়তো আসামির সাথে কথা বলেনি তদন্তকারী কর্মকর্তা, তার সাক্ষীকে না নিয়েই একতরফাভাবেও শুধু বাদীর সাক্ষ্যর উপরে ডিপেন্ড করে অনেক সময় পুলিশ প্রতিবেদন দিয়ে ফেলে, এবং সেই সিজার লিস্টে তার মানে আপনার তদন্ত প্রতিবেদনের মধ্যে সাক্ষীতে তার দেওয়া সাক্ষীর নাম উপস্থাপন নাই, সেক্ষেত্রে কিন্তু উনি সেটা নিতে পারে। বাট এটার একটা পজিটিভ দিক যেমন আছে, তেমন সাফাই সাক্ষীর গুরুত্ব সম্পর্কে আপনি কি বলবেন? যে সাফাই সাক্ষী, এটাই বলছিলাম যে সাফাই সাক্ষী গুরুত্ব হচ্ছে সব মামলাতে নেওয়াটা খুব ডিফিকাল্ট হবে। কেন হবে? মামলা যখনই কোনো মামলা হয়, সেই মামলার আপনার রায়টা নিতে হলে এই মামলাটা প্রমাণের দায়িত্ব কিন্তু বাদীর উপর বর্তায়, রাষ্ট্রপক্ষ বাদীর উপর বর্তায়। তো যখনই বাদীর উপরে বর্তায় বা রাষ্ট্রপক্ষের বর্তায়, তখন রাষ্ট্রকে প্রমাণ করতে হয় তার সাক্ষী দিয়ে যে তার মামলাটা মানে প্রমাণিত হলো আর না হলো। কিন্তু যখনই সাফাই সাক্ষীর প্রশ্ন এসে যায়, তখন কিন্তু আসামির উপর বর্তায় যায়। তো এটা আসামির ওই সাক্ষীকে, যে সাক্ষী উনি উপস্থাপন করছেন, সেই সাক্ষী দিয়ে যখন কোনো সাক্ষ্য দেওয়া হয়, তখন সেই সাক্ষীকে কিন্তু আবার ডিফেন্স পক্ষ প্রসিকিউশন পক্ষ কিন্তু সেই সাক্ষীকে জেরা করবে, তখন কিন্তু আবার তার উপর বর্তায় যায়। তো এটা খুব, আমরা যারা লয়ার তারা খুব সেন্সিটিভলি এটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি। যে আইনে এরকম আছে, আমি একটা ভাষা দিয়ে বলি, তুষ এবং গুড়া। আইনের একটা ইয়েতে আছে, তুষ এবং গুড়াকে কমপ্লিটলি আলাদা করতে হবে একজন আসামিকে সাজা দিতে হলে। অর্থাৎ ফুললি তার ব্যাপারটাকে যে হ্যাঁ কমপ্লিটলি বুঝতে হবে, যেটা ডাউট বলা হয়, সেটা যে হ্যাঁ সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। তো যখনই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তখনই কিন্তু সাজার ব্যাপারটা আসে। তো সেক্ষেত্রে যখন আসামি পক্ষ যখন আপনাকে এই সাফাই সাক্ষীটা দিবে, তখন কিন্তু তার এই ডাউটটা যে আপনি বলতে চাচ্ছেন যে বিয়ন্ড রিজনেবল ডাউট, তার পক্ষে কিন্তু আবার নিতে হবে, না হলে এটা তার কাছে বার্ডেন অফ প্রুফটা চলে যাবে, এবং সেটাকে উনি যদি প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু এটা আসামির জন্য তার মামলাটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। সাফাই সাক্ষীর গুরুত্ব অবশ্যই অনেক বেশি। জি, সাক্ষী শেষ হওয়ার পর আদালত যুক্তিতর্কে চলে যায়। যুক্তিতর্কে সাধারণত কি বিষয়ে আদালতে উপস্থাপন করা হয়? যুক্তিতর্কে আপনার প্রত্যেকটা ধরেন পুরা মামলাটা এজাহার থেকে শুরু করে, তারপর আপনার চার্জশিট, এজাহার, চার্জশিট এবং যতগুলা সাক্ষী আপনার 161 আমরা বলি যেটা পুলিশ নিয়েছিল, সেই সাক্ষী
পুলিশের কাছে কি বলেছে এবং আপনার ডায়াসে এসে অর্থাৎ কোর্টে এসে সাক্ষী কি বলেছে, এই যে কন্ট্রাডিকশনগুলা যদি থেকে থাকে যে ওখানে একরকম বলল, কোর্টে এসে একরকম বলল, এই বিষয়গুলা যুক্তিতর্কে আসামি পক্ষ থেকে বুঝাই দিতে হয়। যুক্তিতর্ক বাদীপক্ষও করবে, রাষ্ট্রও করবে, আসামিও করবে। রাষ্ট্রের দায়িত্ব থাকে যে হ্যাঁ, সে ডেট অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স এবং প্রত্যেকটা অকারেন্স, প্রত্যেকটা সাক্ষীকে বিনে সুতো মালায় গাঁথা মতন গেঁথে দিতে পেরেছে কিনা। ঠিক অন্যদিকে আসামি পক্ষ কি করবে, যে সে বিনে সুতো মালায় গাঁথতে পারেনি, দ্যাট ইজ তার পুলিশের কাছে একরকম বলেছে, আদালতে সে একরকম বলেছে, টাইমটা সে ঠিক মতন বলতে পারেনি পুলিশের কাছে, এরকম যে মানে গ্যাপগুলা বের করে দেওয়া হচ্ছে কোর্টের সামনে। টোটাল কেসটাকে হচ্ছে কোর্টের সামনে প্রেজেন্টেশন দেওয়াই হচ্ছে আসলে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক আমরা যেটাকে বলি, যেটা দিয়ে কোর্ট খুব অল্পের মধ্যে বুঝে যেতে পারে যে মামলার কোথায় কোন ফাঁকফোকর আছে। উনি রায় দেওয়ার সময় ওই জায়গাগুলো স্পেসিফিকলি উনি দেখে উনি রায় দিতে পারেন। খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে আমরা ফৌজদারি কার্যবিধিতে প্রায় শুনি যে ম্যাজিস্ট্রেট 164 ধারায় জবানবন্দি রেকর্ড করছেন। এই 164 ধারায় কি উল্লেখ করা হয়েছে? 164 ধারাটা খুব মানে একটা সেন্সিটিভ সেকশন। এভিডেন্স অ্যাক্টেও আপনার এই সম্পর্কে একদম স্পেসিফিক বলা আছে। 164 ধারাটা মানে আসামির জন্য খুব যেমন একটা মানে সেন্সিটিভ বিষয়, বাদীর জন্য সেন্সিটিভ বিষয়। কেন বলি, 164 এভিডেন্সটা নেয় কিন্তু ম্যাজিস্ট্রেট। তো যেহেতু 164 ম্যাজিস্ট্রেট নিয়ে থাকেন, তার মানে উনি কিন্তু 64 ধারার নিতে হলে ম্যাজিস্ট্রেট তাকে কিছুক্ষণ সময় দেয়, যেটা আইনের বিধান আছে। ওনাকে কিছুক্ষণ ওনার সামনে বসিয়ে রাখে যে আপনাকে নির্ভয় একটা জিনিস দিতে হয়, যে আপনার কোনো ভয় নেই, এখানে কোনো আপনাকে মানে ফোর্স করে কিছু বলা হবে না, আপনি যেটুকু জানেন সেটুকুই বলবেন, ভলেন্টারি তাকে হচ্ছে বলা হয়। কিন্তু এই 164 ধারার জবানবন্দিতে যেটা আসামির জন্য খুব মানে ক্ষতিকর যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে যে আপনি 164 ধারার বক্তব্য বলার পরে যদি 164তে কিন্তু এক্সকালপেটরি এবং ইনকালপেটরি বলে আমাদের আইনের ভাষায় দুটো ব্যাখ্যা আছে। আসামি যদি এক্সকালপেটরি মানে বক্তব্য দেয়, দ্যাট ইজ তাকে না জড়িয়ে, বাংলা ভাষায় যদি বলি যে তাকে না জড়িয়ে যদি বক্তব্য দেয়, সেইটা আইনে কতটুকু লাই করবে, এবং ইনকালপেটরি হলে তাকে জড়িয়ে যদি বলে সেটা কিভাবে বিবেচনা হবে। সাধারণত উনি যদি ওনার দোষটা স্বীকার করে নেন, তাহলে এটি পরবর্তীতে সাক্ষ্য হিসেবে তার বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ থাকে। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনার ওই সুযোগটা হবে মানে এক্সকালপেটরিতেও সেই সুযোগ আছে, মানে যেহেতু উনি বলছেন, কিন্তু অন্যান্য সাক্ষী যারা বলবেন ওনার ঘটনার সাথে, ওনার 164 এর সাথে অন্য সহ আসামি যদি থাকে, তাদের 164 যদি নাও থাকে, তাদের বক্তব্যের সাথেও কিন্তু এটা মিলতে হবে। হ্যাঁ, আর এক্সকালপেটরি হলে হয় কি, তখন কোর্ট চিন্তায় করে যে সে তো তাকে মানে না জড়িয়েই বলছে, সেক্ষেত্রে অন্যান্য সাক্ষীদের সাথে মিলানোর চেষ্টা করা হয় যে মিলল কিনা বিচার ব্যবস্থায়। এমন অন্য কোনো সাক্ষীরও জবানবন্দি আদালত চাইলে 164 ধারা রেকর্ড করার সুযোগ রয়েছে। অ্যাডভোকেট রাফিজা আলম রাকি, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, ATN বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।